নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBSC চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটিতে তোমাদেরকে যে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি পড়ে পরীক্ষাতে অবশ্যই যেতে হবে, সেই সমস্ত টপিকগুলি নিয়ে আলোচনা করছি। এবং এই টপিকগুলি পড়ে গেলে পরীক্ষাতে প্রতিটা টপিক থেকে একটা করে কোশ্চেন অবশ্যই কমন পাবে। এবং এই টপিকগুলি যদি পুরোটা তোমরা কভার করে যাও পরীক্ষার আগে, তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। হ্যাঁ, অন্যান্য টপিক অবশ্যই কভার করবে, কিন্তু এই টপিকগুলোকে করে তোমাকে যেতেই হবে, কারণ এই সমস্ত টপিক থেকেই ডাব্লিউপিতে বিগত বছরে প্রত্যেক বছর কোশ্চেন এসেছে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। তো ইতিহাসের প্রথমে আছে, ইতিহাসের যে প্রথমে টপিক আছে, প্রথমে হচ্ছে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ। এখানে কোন কথাগুলো বলেছে, এখানে ওই যে ধরো অষ্টাধ্যায়ী কোন গল্প, পাণিনির লেখা গল্প, কালিদাসের লেখা, রাজতরঙ্গিনী কার লেখা, এই সমস্ত যে সমস্ত যে গ্রন্থগুলো আছে এগুলো কিন্তু পড়ে যায়। এখান থেকে কিন্তু একটা আসে, যেমন রামচরিত মানস, এই সমস্ত থেকে কিন্তু একটা করে কোশ্চেন প্রত্যেক বছর আসে। এরপর হচ্ছে ভারতীয় সভ্যতার উদয়, এটা হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, এই পার্টটা কিন্তু পড়তে হবে। আর 3 নম্বরে যেটা আছে জৈন বৌদ্ধ ধর্ম, এই জৈন বৌদ্ধ ধর্ম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয় সেটা হচ্ছে কিন্তু এই বৌদ্ধ ধর্ম, কারণ এই বৌদ্ধ ধর্ম থেকে প্রত্যেক বছর একটা করে কিন্তু কোশ্চেন আসেই। আর 4 নাম্বার হচ্ছে ষোলো মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদের যে প্রথম, শেষ, শ্রেষ্ঠ রাজা, এই তিনটে কিন্তু প্রত্যেকটা মহাজনপদ থেকে পড়তে হবে। এবং সেই সমস্ত রাজাদের উপাধি এবং তাদের রাজত্বকালে কোন কোন দূত কোন দেশ থেকে এসেছিলেন তাদের নামগুলিও কিন্তু জানতে হবে। তো এখানে ষোড়শ মহাজনপদে এই সমস্ত তথ্যগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতেই হবে, তাহলে কিন্তু 1 থেকে 2 নাম্বার এই পার্ট থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসি 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার অপশন বা টপিক, সেটা হচ্ছে মুঘল যুগ। তো এই মুঘল যুগ থেকে যে বাবর, আকবর, হুমায়ুন, এই সমস্তটা টোটাল পড়তে হবে, তাদের সময়কাল এবং তাদের সময়কালে যে সমস্ত যুদ্ধ হয়েছে, এই সমস্ত কিছু, কে কী বানিয়েছে, এই সমস্ত কিন্তু মুঘল যুগ থেকে পড়তে হবে। এবং 6 নম্বরে আছে শিখ ধর্মগুরু, এবং শিখদের যে সমস্ত ধর্মগুরুরা পরপর এসেছেন, প্রথম শেষ, সেই সমস্তটা এখানে কিন্তু কভার করতে হবে। আর 7 নাম্বার হচ্ছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি। তো এটাও তোমাদেরকে ব্রিটিশ সাম্রাজ্য ভারতে কীভাবে শুরু হয়েছিল, কোথায় কী বন্দর এবং কোন যুদ্ধ করেছে তারা, এই সমস্ত সাল, এবং কোথায় তাদের কী কী প্রতিষ্ঠা করেছে, ভারতের উন্নতির জন্য কী কী করেছে, সেই সমস্ত টপিকগুলো কিন্তু কভার করতে হবে। এখান থেকে কিন্তু 1-2 নাম্বার আসে। আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক 8 নাম্বার, যেটা হচ্ছে জাতীয় কংগ্রেস ডিটেলসে পড়তে হবে, কারণ জাতীয় কংগ্রেস থেকে 1 থেকে 2 নাম্বার তোমরা পাবে। এটা 100% কনফার্ম যে জাতীয় কংগ্রেস যদি পড়ে যাও তো তোমরা এখান থেকে 2 নাম্বার কি 1 নাম্বার না 2 নাম্বারই ধরে রাখো, এখান থেকে তোমরা কমন পাবে, কোনো বছর মিস করে না কিন্তু। তো জাতীয় কংগ্রেস তোমাদেরকে পড়ে যেতেই হবে। এরপর আসে 9 নাম্বার, ভারতের ভাইসরয় ও তাদের কার্যক্রম। তো এটি কিন্তু পড়ে যেতে হবে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিল, ভাইসরয়ের পর গভর্নর জেনারেল, জেনারেল অফ বেঙ্গল, এই সমস্ত টপিকগুলি, এবং তারা কি চালু করেছিল এবং কার আমলে কি হয়েছে, এই সমস্তগুলো কিন্তু পড়তে হবে। আর 10 নম্বরে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি। এই গান্ধীজি টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গান্ধীজি থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসেই। এটা ডাব্লিউপির খুব প্রিয় একটা টপিক, যেমন হচ্ছে জাতীয় কংগ্রেস, বৌদ্ধ ধর্ম, গান্ধীজি, এগুলো কিন্তু আছে। আর সংবাদপত্র, সংঘ, সমিতি, দল, 11 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যেমন কোন সংবাদপত্রকে প্রচলন করেছিল এবং প্রথম সংবাদপত্র, শেষ সংবাদপত্র, এই সমস্ত টপিক। তারপরে কোন সমিতি বা কোন দল, কোন সংঘ কার প্রতিষ্ঠিত, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, এই সমস্ত টপিকগুলো কিন্তু এর মধ্যে পড়বে। তো এই 11টা ইতিহাসের টপিক যদি পড়ে যাও, এখান থেকে কিন্তু ইতিহাসের প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনই কমন চলে আসবে। হ্যাঁ, এরপরে কিন্তু এক্সট্রা কোশ্চেন তোমাদেরকে অন্য পড়তেও হবে, কিন্তু এই 11টা টপিক ছেড়ে পরীক্ষা দিতে যাবে না। এই 11টা টপিক অবশ্যই পড়ে কমপ্লিট করে তারপরেই পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে কিন্তু কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে এবং এই টপিক থেকে কিন্তু কোশ্চেন হবে। এরপর আসি ভূগোল। ভূগোলের প্রথম টপিক হচ্ছে ভারত ও পৃথিবীর
ক্ষুদ্রতম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম যে সমস্ত জিনিসগুলি আছে, এবং তাদের মধ্যে আবার প্রথম ও শেষ পুরুষ ও মহিলা, মানে কে প্রথম আরোহণ করেছেন, ধরো পর্বত শৃঙ্গ, তো প্রথম কে করেছিলেন, শেষ কে করেছিলেন, আবার প্রথম পুরুষকে, শেষ প্রথম মহিলাকে, এই সমস্ত টপিকগুলি কিন্তু করতে হবে। আর 2 হচ্ছে দেশের মধ্যবর্তী চ্যানেল, মানে ধরো দুটো দেশের মধ্যেই কোন চ্যানেল আছে, মানে আমেরিকা ইউরোপের মধ্যবর্তী চ্যানেল, ভারত শ্রীলঙ্কার মধ্যবর্তী চ্যানেল, কত ডিগ্রি চ্যানেল, এই চ্যানেলগুলি কিন্তু পড়ে যেতে হবে। এবং অথবা যদি বলে যে দুটো দেশকে কোন জলরেখা ভাগ করেছে, অথবা দুটো জলভাগকে যখন কোন জলরেখা যুক্ত করেছে, তো এরকমও কিন্তু কোশ্চেনগুলি পড়তে হবে। ভূগোলের এই পার্টটা থেকে কিন্তু একটা স্ট্র্যাটেজিকের পার্টের মধ্যে থেকে কোশ্চেন আসে। তো এরপর আসি 3 নাম্বার, মরুভূমি, তৃণভূমি প্লাস শিলা, মানে মরুভূমি কোথায় অবস্থিত, সবচেয়ে বড় মরুভূমি, তৃণভূমিও একই, এবং শিলা বলতে এখানে যে কোন শিলা থেকে কোন শিলায় রূপান্তর, অর্থাৎ শিলার রূপান্তর এবং কোন শিলা কোথায় পাওয়া যায়, এই টপিকটাও কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর আসি এই 4 নাম্বার থেকে কিন্তু 1 নাম্বার থেকে 2 নাম্বার তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম যেটা থেকে কমন পাবে সেটা হলো এই জলপ্রপাত এবং ড্যাম, অথবা পূর্ব পশ্চিম বাহিনী নদী। এখান থেকে কিন্তু 1 নাম্বার কি 2 নাম্বার তোমরা কমন পাবে ভূগোল থেকে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। এবং 5 নাম্বারে যেটা আছে জাতীয় উদ্যান অভয়ারণ্য, এখান থেকেও কিন্তু কোশ্চেন একটা করে অবশ্যই আসে। তো এই 4 এবং 5 যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের 2 নাম্বার এখান থেকে কনফার্ম হয়ে যাবে। এরপর আসি 6 নাম্বার, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি ও দাক্ষিণাত্য মালভূমি, উচ্চতম শৃঙ্গ, মিলনস্থল ইত্যাদি, মানে পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালা, এই সমস্ত যদি পড়তে পারো, মানে পড়তে হবে আর কি অবশ্যই, এবং যে মালভূমি অঞ্চল তাদের উচ্চতম শৃঙ্গ এবং পূর্বঘাট, পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে, তাদের মিলনস্থল, হিমালয়ের বিভিন্ন ভাগ, মানে হিমালয়ের যে 4টে ভাগ আছে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে ভাগ, সেই সমস্ত ভাগগুলো, মিলনস্থল এবং গিরিপথ, এগুলোও যদি মানে পড়তে হবে, এখান থেকে কিন্তু 1-2 নম্বর কোশ্চেন কমন পেয়ে যাবে। আর 7 হচ্ছে ভারতের শক্তি, সম্পদ প্লাস শিল্প। শক্তি বলতে কি, শক্তি বলতে পারমাণবিক শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এখান থেকে কিন্তু কোথায় মানে শক্তি তৈরি হয়, এই স্থান মানে অর্থাৎ রাজ্যের নাম এবং ওই শক্তির যে নাম, যে যে সেন্টারটিতে শক্তিটা তৈরি করা হয় তার কী নাম, এগুলো কিন্তু পড়তে হবে। এবং শিল্প যে আছে, শিল্প বলতে কোথায় কোন শিল্প সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে কোন শিল্প বেশি গড়ে উঠেছে এবং সেই শিল্পের নাম, কোন দেশ সহায়তা করেছে। আর সম্পদ বললে হলো মানে কোন খনিজ কোন রাজ্যে বেশি পাওয়া যায়, এটা কিন্তু একটা করে কোশ্চেন আসে, এটাও কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর আসি 8 নম্বর, পলিটি। তো পলিটি থেকে তোমাদেরকে কী পড়তে হবে, পলিটি থেকে পড়তে হবে হচ্ছে যে সংবিধান রচনার প্রাক্কাল ও গণপরিষদ, মানে সংবিধান রচনার আগে কী হয়েছে, কীভাবে সংবিধান রচনা শুরু হয়েছিল, মানে ভারত শাসন আইন, রাওলাট অ্যাক্ট, এই সমস্ত অ্যাক্টগুলো কিন্তু পড়তে হবে। এবং গণপরিষদ মানে সংবিধান রচনার জন্য যে গণপরিষদের ভূমিকা, সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে এখানেতে। তো এরপর আসি 2 নাম্বার, সংবিধানের উৎস, ধারা, তালিকা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য। তো এখানে থেকে আছে সংবিধানের উৎস, মানে সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে। আর ধারা বলতে সমস্ত ধারাই পড়তে হবে, তার মধ্যে যে সমস্ত ধারাগুলো, মানে ধর মৌলিক অধিকারের ধারা, রাষ্ট্রপতি সম্পর্কে যে সমস্ত ধারা আছে, রাজ্যপাল সম্পর্কে ধারা, সুপ্রিম কোর্ট সম্পর্কে, মৌলিক অধিকার, এই সমস্ত ধারাগুলি কিন্তু পড়তে হবে। এবং মৌলিক কর্তব্য যেটা আছে, এবং তালিকাগুলো এখন কিন্তু কোশ্চেনে দিচ্ছে, তো তালিকাও তোমাদেরকে পড়ে যেতে হবে। তো এই পার্টটা কিন্তু তোমাদেরকে পুরোটাই কমপ্লিট করতে হবে, কারণ এটার কোনো সাজেশন হয় না বা এটার কোনো ইম্পর্ট্যান্ট হয় না, এই পার্টটা পুরোটাই করতে হবে, কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানে না। তো এরপর আসি 3 নাম্বার, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও স্পিকার। তো এই তিনটের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো কিন্তু এই রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে। তো এই রাষ্ট্রপতি পার্টটা পুরোটা কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু এই রাজ্যসভা ও স্পিকার। আর এই শপথ গ্রহণ ও পদত্যাগ, মানে কে যখন যখন মানে কে কাকে শপথ গ্রহণ করাবে, বা কেউ যদি পদত্যাগ করে তো সে তার পদত্যাগপত্র বা মনোনয়নপত্র কার কাছে জমা দেবে, সেটাও কিন্তু কোশ্চেন আসে। এবং সংবিধান সংশোধন, মানে কততম সংবিধান সংশোধনীতে কী হয়েছে, কোন সালে কী হয়েছে, সেই সমস্ত সংবিধান সংশোধন কিন্তু পড়তে হবে। তো এই 5টা টপিক পড়লে কিন্তু সংবিধান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি ইকোনমিতে।
ইকোনমি হচ্ছে ভারতের জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম, এটা কিন্তু পড়তে হবে। এবং ট্যাক্স সিস্টেম যেটা আছে অর্থাৎ পড়ে আছে 4 নম্বর, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি কমপ্লিট করতে পারো তো এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বর কোশ্চেন কিন্তু আমরা কমন পাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর নীতি আয়োগ ও অন্যান্য স্কিম যা আছে মানে 10 থেকে পূর্ণ করছে রিসেন্ট যে সমস্ত স্কিমগুলো, মানে ধরো 2015 সালে বা 14 সালে বা 16 সালে তৈরি হয়েছিল বা চালু হয়েছিল স্কিমগুলো, সেই সমস্ত স্কিম যেগুলো 25 সালে বা 24 সালে তোমার 10 বছর কমপ্লিট করেছে, সেই সমস্ত স্কিমগুলো কিন্তু এবারে ডাব্লিউপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এই সমস্তগুলো পড়তে, এবং ট্যাক্স সিস্টেম এবং আরবিআই এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আগের বছরই তোমরা দেখেছো যে জিএসটি কোন ধরনের ট্যাক্স কোশ্চেন এসেছে, এবং আরবিআই যেরকম রেপো রেট, রিভার্স রেপো রেট, এইগুলোও কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এরপর আসি সায়েন্স। সায়েন্সের মানে ইম্পর্ট্যান্ট টপিক বলতে বৈজ্ঞানিক যন্ত্রপাতির যে ব্যবহার, মানে বিজ্ঞানিক যে যন্ত্রপাতি যে আবিষ্কার করেছে এবং আবিষ্কার মানে কে কোন যন্ত্র আবিষ্কার করেছে তার কী ব্যবহার, মানে ব্যবহার বলতে এখানেতে কোন যন্ত্রের দ্বারা, যেমন ধরো বলা হয় যে বাতাসের আর্দ্রতা মাপা হয় বা বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, তাপমাত্রা মাপা হয়, সেই সমস্ত যন্ত্রপাতির ব্যবহার এবং এই যন্ত্রগুলি কে আবিষ্কার করেছে, কোন যন্ত্র, সেই সমস্ত আবিষ্কারগুলো কিন্তু কোশ্চেন আসে। এবং আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো ভৌত রাশির এসআই ও সিজিএস একক। এখান থেকে কিন্তু 1 নাম্বার কোশ্চেন প্রত্যেক বছর আসে, এখান থেকেও কমন পেয়ে যাবে। এবং লেন্স ও দর্পণের ব্যবহার, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। লেন্স এবং দর্পণ চ্যাপ্টারটিকে অবশ্যই পড়তে হবে, এখান থেকেও 1-2 নাম্বার আসে। তো এরপর হচ্ছে 4 নাম্বার, সেটি হচ্ছে যৌগের বাণিজ্যিক ও রাসায়নিক নাম এবং সংকেত। এই সংকেত কিন্তু প্রত্যেক বছর একটা করে দেয়, যে মানে পটাশিয়ামের সংকেত কী, সোডিয়ামের সংকেত কী, এরকম সংকেত কিন্তু দিতে থাকে একটা করে। আর যৌগের বাণিজ্যিক ও রাসায়নিক নাম দিলে অর্থাৎ মানে কোন যৌগের কী নাম, মানে বাণিজ্যিক নাম বা রাসায়নিক নাম, মানে অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলে, আবার যদি বলে যে H2SO4 এর অন্য নাম কী, তো সেটা এরকম কোশ্চেনগুলো কিন্তু আসতে থাকে। আর অ্যাসিড ও ক্ষারের যে ব্যবহারটা আছে এখান থেকেও 1-2 নাম্বার আসে। আর সংকর ধাতু উপাদান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন ধাতুতে কোন কোন ধাতু মিশ্রণে তৈরি হয় এবং কোন ধাতুতে মানে নিষ্কাশন কোন ধাতু থেকে করা হয়, বা তার আকরিকের নাম কী, আকরিক, এই সমস্তগুলো কিন্তু পড়তে হবে। এবং মানে জীবন বিজ্ঞান থেকে যেটা আসে কোষ ও কলা এবং কাণ্ড ও মূল ফল। কোষ ও কলা বলতে মানে কোষ কলা এটা তো পড়তেই হবে, কোষ বিভাজন। এবং কাণ্ড মূল ও ফল বলতে মানে আমরা মানে ধরো জিজ্ঞাসা যদি করে যে আলুর কোন অংশ খাওয়া হয় বা আদার কোন অংশ খাওয়া হয়, তো সেক্ষেত্রে কাণ্ড হয় না ফুল হয় না ফল হয় না মূল হয়, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসতে থাকে। এবং এরপরে হচ্ছে প্রোটিন, ভিটামিন, মিনারেল। এইটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো হচ্ছে প্রোটিন থেকে এবং ভিটামিন, এই দুটো থেকে কিন্তু 1-2 নাম্বার কোশ্চেন কমন পেয়ে যাবে যদি প্রোটিন আর ভিটামিন পুরোটা কমপ্লিট করে দাও। তো এই দুটো অপশান এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতেই হবে। আর সারসংঘ এবং রেচনাঙ্গ এখান থেকেও প্রতি বছর আসে, 1-2 বছর হয়তো গ্যাপ যায় কিন্তু কোশ্চেন এখান থেকেও আসে, যে সারসংঘ এবং রেচনাঙ্গ এই দুটো টপিক কিন্তু কমপ্লিট করতেই হবে। এরপর আসি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুবাহিত রোগ যেগুলো আছে, এই রোগ থেকে কিন্তু একটা করে কোশ্চেন অবশ্যই মানে কমন পেয়ে যাবে। আর স্নায়ুতন্ত্র, হরমোন এখান থেকেও পাবে, এবং বাস্তুতন্ত্র থেকে কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন অবশ্যই দেয়, প্রত্যেক বছর দেয়। তো বাস্তুতন্ত্র যদি কমপ্লিট করে নাও এখান থেকেও কিন্তু 1 নাম্বার, এবং স্নায়ুতন্ত্র, হরমোন এবং অথবা ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুবাহিত, মানে এই 3টে চ্যাপ্টার যদি কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তোমরা 2 থেকে 3 নাম্বার কোশ্চেন মানে এখান থেকে কমন পেয়ে যাবে। আর এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো মানে পুরোটা কমপ্লিট করে দিতে পারলে তোমাদের মোটামুটি একটা সিলেবাসের যে 25 নাম্বার কোশ্চেন আসবে তার মধ্যে কিন্তু তোমরা 15-16 নাম্বার আরামসে কমন পাবে, এবং পুরো চ্যাপ্টার যদি কমপ্লিট করো তাহলে কিন্তু অবশ্যই 19-20 নাম্বার পর্যন্ত কমপ্লিট হবে। হ্যাঁ, এরপরে যে 5 নাম্বার, এই 5 নাম্বার কিন্তু এই টপিক বাইরে পড়বে। টপিক বাইরে বলতে তোমাদেরকে স্ট্যাটিক জিকে যে সমস্ত পার্টগুলো আছে সেখান থেকে কমপ্লিট করতে হবে। এবং স্ট্যাটিক জিকের তো কোনো সাজেশন হয় না, স্ট্যাটিক বা ইম্পর্ট্যান্ট হয় না, স্ট্যাটিক জিকে সবটাই ইম্পর্ট্যান্ট, তো সেখান থেকে কোশ্চেন আসবে। তো স্ট্যাটিক জিকেটা তোমাকে নিজের মতো করে তৈরি করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো যে কোথা থেকে কোশ্চেন আসছে,
পুরনো যে সালের কোশ্চেন কোথা থেকে এসেছে, তো সেই পার্টগুলো আগে কমপ্লিট করো, তারপরে অন্যান্য পার্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে থাকো। এভাবে করতে থাকলে কিন্তু কমন পাবে এবং পরীক্ষাতে ভালো নাম্বার জিকেতে তুলতে পারবে। তো এই টপিকগুলি পড়ো এবং থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, কেমন লাগলো জানিও। ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।